আমাদের আজকে লেকচারে 7 নম্বর লেকচার নিয়ে কথা বলতেছি হুইটস্টোন ব্রিজ আর হচ্ছে আমাদের কাশ্যপের সূত্র নিয়ে আলোচনা করা লাগবে। দেখো খুব মাথা ঠান্ডা করে শোনো। এখন কথা হচ্ছে হুইটস্টোন ব্রিজ যেটা থাকবে এটা হবে দুই প্রকার। তাহলে আমি লিখে নিই তোমাদের বলি, আমাদের যে হুইটস্টোন ব্রিজ থাকবে, হুইটস্টোন ব্রিজ, এই হুইটস্টোন ব্রিজ দিয়ে আসলে প্রথম কথা হচ্ছে করেটা কি। পরীক্ষা যদি এমসিকিউ আসে যে হুইটস্টোন ব্রিজের কাজ কি, তখন তোমাকে বলতে হবে হুইটস্টোন ব্রিজের কাজটা হচ্ছে অজানা রোধের মান নির্ণয় করে। অজানা রোধের মান নির্ণয় করতে ব্যবহার করা হয়। কি রোধ? তাহলে লিখে নিবা অজানা রোধ। অজানা রোধ নির্ণয় করা হয়। আচ্ছা, অজানা রোধ যদি নির্ণয় করা হয়, তোমরা জানো রোধ আবার কয় প্রকার হয়? দুই প্রকার। এটা নর্মাল রোধ আর এটা হচ্ছে আপেক্ষিক রোধ। তার মানে হুইটস্টোন ব্রিজ একই সঙ্গে দুটো কাজ করে, অজানা রোধ নির্ণয় করে, আর রোধ যেহেতু দুই প্রকার হয়, একটা রোধ নর্মাল রোধ, একটা হচ্ছে আপেক্ষিক রোধ। তার মানে এটা দিয়ে আপেক্ষিক রোধের মানও বের করা যায়। কথা ক্লিয়ার? অজানা রোধের মান বের হলে ওই অজানা রোধের আপেক্ষিক রোধটা বের করা যায়। তো এই দুটো বিষয় তোমরা একটু লিখে নিও। এখন তোমাদের একটু বলি, এই যে আমরা যে হুইটস্টোন ব্রিজ পাচ্ছি, এই হুইটস্টোন ব্রিজের দুই প্রকার হয় হুইটস্টোন ব্রিজ। কেন এটাকে হুইটস্টোন ব্রিজ বলতেছি না বলতেছি সব কিছু আমি একটু পরে বলতেছি, তার আগে তোমরা উঠাই নাও। হুইটস্টোন ব্রিজ কয় প্রকার হবে? দুই প্রকার। একটা লিখে নিবা ভারসাম্য, আর একটা হচ্ছে ভারসাম্যহীন। আচ্ছা, ভারসাম্য কোনটা? যেটাকে আমরা ইংলিশে বলি ব্যালেন্সড। ভারসাম্যহীন কোনটাকে বলি আমরা? যেটাকে আমরা বলি ইমব্যালেন্সড। কথা বুঝতে পারছো? ইমব্যালেন্সড। তাহলে একটা হচ্ছে আমাদের ভারসাম্য ব্রিজ, আর একটা হচ্ছে আমাদের ভারসাম্যহীন ব্রিজ। তো আমরা এখানে দুই রকমভাবে স্টাডি করব। ইমরান, আমরা আজকে যে ব্রিজটা স্টাডি করব হুইটস্টোন ব্রিজের মাঝে, আজকে স্টাডি করব হচ্ছে ভারসাম্য ব্রিজ। ভারসাম্যহীনটা না আজকে, কিন্তু ভারসাম্যহীনটা হবে আমাদের নেক্সট ক্লাসে। কারণ এখানে ভারসাম্যহীন ব্রিজের ক্ষেত্রে যদি আমি ক্যালকুলেশন করতে চাই, তখন আমাদের এই যে কাশ্যপের সূত্রের পুরো ডিটেলস বিষয়গুলো আমাদের জানা থাকা লাগে। কথা বুঝতে পারছো? এবং তোমাদের বইয়ে প্লিজ, তোমাদের বইয়ে সবচেয়ে ক্রিটিক্যাল অংশটা হচ্ছে ভারসাম্যহীন ব্রিজের ক্ষেত্রে আইয়ের মান বের করা, আরও অনেকগুলো আনুষঙ্গিক কোশ্চেন আছে, সেই কোশ্চেন সলভ করা। তাহলে আজকে আমাদের কি কাজ আমরা করবো আর কি বলো? আজকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের ভারসাম্যহীন নাকি ভারসাম্যযুক্ত ব্রিজ। তো আমরা একটা কাজ করি, ইমরান খুব ভালো করে কথা শোনো, আর কথা বলবো না, সাইডটা করবো না প্লিজ। আজকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের ভারসাম্য হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ। তো ভারসাম্য হুইটস্টোন ব্রিজ আসলে আমাদের কি বলে সেইটা একটু খেয়াল করে দেখি আমরা। আমি বললাম যে আসলে হুইটস্টোন কেন নামকরণ করা হয়েছে। হুইটস্টোন এই কারণেই নামকরণ করা হয়েছে, একজন বিজ্ঞানী আসলে এই যে ব্রিজ সদৃশ কিছু রোধ মিলে একটা ব্রিজ সদৃশের মতো তৈরি করছে, এবং যে বিজ্ঞানী সেটা হচ্ছে হুইটস্টোন, যার ফলে নামকরণ করা হয়েছে হুইটস্টোন ব্রিজ। বুঝলে কথাটা? এখন কথা হচ্ছে হুইটস্টোন ব্রিজ আসলে দেখতে কীরকমটা। তো দেখতে কীরকমটা এটা বোঝার পূর্বে তোমাকে একটু নর্মাল জিনিস কিছু বোঝাই। আচ্ছা বলো তো তোমরা, এইটা হচ্ছে নদীর একটা পাড়, এইটা হচ্ছে নদীর আর একটা পাড়। নদীর এক পাড় দুই পাড়। আচ্ছা, ব্রিজ কোথায় দেয়? পাড়ে দেয় নাকি দুই পাড়ের মাঝামাঝি, মানে দুই পাড়ের সংযোগ স্থল করে? তাহলে আমি একটা কাজ করলাম, এখানে এই নদীর মাঝ বরাবর একটা আমি ব্রিজ বা সেতু তৈরি করলাম। না বুঝলেন এখনো? আচ্ছা, তাহলে এবার মাথা ঠান্ডা করে এবার তোমরা আমাকে বলো, এই যে দেখো তো এটা পুরো দেখতে কার মতো মনে হচ্ছে ভাই? না এইস না রে ভাই, এটা ব্রিজের মতো লাগতেছে। ঠিক আছে, এখন যদি আমি এইখানে একটা রোদ দেই, এইখানে একটা রোদ দেই, মাঝখানে একটা রোদ দেই, এইখানে একটা রোদ দেই, এইখানে একটা রোদ দেই, মোট রোদ কয়টা? 5টা। এই 5টা রোদের যে কম্বিনেশন, এইটার নামকরণ হবে আমাদের হুইটস্টোন ব্রিজ। কেন ব্রিজ নামকরণ করা হচ্ছে? কারণটা কি? ব্রিজ সদৃশ, যার ফলে আমাদের এটা হুইটস্টোন ব্রিজ। আমি যে ব্রিজটা তৈরি করছি, এই ব্রিজটা কি ভারসাম্য ব্রিজ নাকি ভারসাম্যহীন ব্রিজ? কেমনে বুঝলা? শোনো বলি, এটা খুব অনায়াসে সুন্দরভাবে বোঝা যায়। এটা কাজ করি আমরা। দেখো শোনো, আমি এটা ব্রিজ না মনে করলাম এটা একটা পাইপ। প্লিজ, এটার পাইপটাকে আমি ভূমিতে রাখছি। এই যে বুঝতে পারতেছে এটা ভূমি হচ্ছে আমাদের, এটা ভূমিতে রাখা আছে। এখন আমি একটা কাজ করলাম, যদি পাইপটা রাখা হয় পাইপ দুটা, আর পাইপ দুটোকে ছিদ্র করে আমি এই যে তোমার এই কানেকশনটা করে দিচ্ছি। এখন আমি এই পাইপের ভিতর আমি 10 কেজি পানি দিলাম, এই পাইপের ভিতর দিয়ে আমি 10 কেজি পানি পাঠাই দিলাম। আচ্ছা বলো তো কতটুকু পানি এই পাইপের ভিতর দিয়ে যাবে? এবার বলো। এই যে ভূমি আমাদের, পাইপ এখানে দুটো দিচ্ছি আমি। এবার কিন্তু আমাদের পাইপটা আছে এইভাবে, কথাগুলো বুঝিও। এই যে পাইপটা আমাদের এটা,
এবার এখানে 10 কেজি পানি দিলাম, এবার পানি কোন দিকে যাবে বলো? আচ্ছা এইখানে যদি আমি পানি দেই 10 কেজি, তাহলে এই এই লাইন দিয়ে কি কোনো পানি যাবে ভাই? কেন যাবে না? অ্যান্সার করতে হয়তো এভাবে যে ভাই ভূমির সাপেক্ষে এই পাইপের উচ্চতা, এই পাইপের এই পয়েন্টের উচ্চতা, আর ভূমির সাপেক্ষে এই পাইপের পয়েন্টের উচ্চতা সমান। আমরা জানি পানি প্রবাহিত হয় উঁচু থেকে নিচুর দিকে, দুটো সমান পয়েন্ট যেহেতু, তার মানে এখানে কোনো পানি প্রবাহিত হবে না। তার মানে এইখানে যে ব্রিজটা আছে, এই ব্রিজটা হচ্ছে ভারসাম্য ব্রিজ। ভারসাম্য ব্রিজ এ কারণে বলতেছি এর মধ্য দিয়ে কোনো পরিমাণ পানির প্রবাহ হচ্ছে না। কিন্তু আমি যদি এটার ক্ষেত্রে খেয়াল করি, 10 কেজি পানি দিলেই তুমি খেয়াল করতে পারবা দুটো রাস্তা পাচ্ছে 10 কেজি পানি, এটা তো উঁচুতে, এটা তো নিচুতে ভূমির সাপেক্ষে। তার মানে এপাশে দিয়ে কিছু পরিমাণ পানি, এপাশে দিয়ে কিছু পরিমাণ পানি যাবে। এপাশে 6 কেজি গেলে এপাশে যাবে কয় কেজি ভাই? 4 কেজি। তার মানে এটা হচ্ছে আমাদের ভারসাম্যহীন, আর এটা হচ্ছে আমাদের ভারসাম্য ব্রিজ। কথা বুঝলাম? এখন তুমি একটু কল্পনা করো, এভাবে কল্পনা করবা। কীভাবে কল্পনা করবা? আমি এই যে উচ্চতাকে বলবো বিভব, মনে করব এই যে উচ্চতা হচ্ছে আমাদের বিভব, আর পানিটা হচ্ছে আমাদের কারেন্ট। তাহলে বলো, মাথা ঠান্ডা করে বলো, এই পয়েন্টের উচ্চতা যা, এই পয়েন্টের উচ্চতা তাই, তুমি তাই বলছো। তাহলে আমি মনে করলাম, আমি কি বলছি, উচ্চতা মানে কি বলো তো? বিভব। তাহলে এই পয়েন্টের বিভবটা হচ্ছে আমাদের মনে করলাম VA, এই পয়েন্টের বিভবটা হচ্ছে আমাদের কি বলো তো? VB। তাহলে তোমরা আমাকে বলো, এর মধ্য দিয়ে কোনো পরিমাণ তড়িৎ কি যাবে? কথা বলেন না। আরে ভাই ব্রিজ দিয়ে কি কোনো পরিমাণ তড়িৎ যাবে? তড়িৎ যাবে না। আমার পানি যাচ্ছে না, তড়িৎ যাচ্ছে না, তার মানে তড়িৎ যাবে না। কিন্তু এই ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো, এই পয়েন্টটাকে যদি VA বলি, এই পয়েন্টটাকে যদি আমি VB বলি, তাহলে এখানে VA ইজ নট ইজ ইকুয়াল টু VB। কথা বলেন না। এখানে আমাদের কি হয়েছে? VA ইজ ইকুয়াল টু VB হয়ে গেছে, যার ফলে আমাদের আইটা আমাদের কি হয়েছে? আই কত বলতো? ইজ ইকুয়াল টু কত? 0। আচ্ছা এটাকে আই না বলে এটাকে ছোট্ট করে IG বলি, তাহলে এখানে আমাদের IG ইজ ইকুয়াল টু কত বলতো? 0। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু VA আর VBর মান সমান নয়, যার ফলে আমাদের এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারছি মাঝখান দিয়ে যে তড়িৎ যাচ্ছে IG, এই IGটা আমাদের নট ইজ ইকুয়াল টু এবার কি বলতো? 0। কথা বুঝলা? তাহলে তুমি আমাকে বলো যে আমাদের যখনই এই পয়েন্টের বিভব এবং এই পয়েন্টের বিভব সমান হচ্ছে, তখন আমরা এটাকে বলবো ভারসাম্য ব্রিজ। আর যখন সমান হবে না, সেটা হচ্ছে আমাদের ভারসাম্যহীন ব্রিজ। ভারসাম্যহীন ব্রিজের ক্ষেত্রে মাঝখান দিয়ে তড়িৎ যাবে, আর ভারসাম্য ব্রিজের ক্ষেত্রে মাঝখান দিয়ে কোনো পরিমাণ তড়িৎ যাচ্ছে না। এখন কথা হচ্ছে এইটা ভারসাম্য তৈরি করার জন্য, প্লিজ এইটা ভারসাম্য তৈরি করার জন্য, অর্থাৎ VA আর VB সমান তৈরি করা যায় কয়টা ভাবে? আমি একটু লক্ষ্য করি কয়টা ভাবে তৈরি করা যায়। আচ্ছা একটু খেয়াল করে দেখো তো, আমি যদি এতটুকু অংশের নাম দেই P, এতটুকু অংশের নাম দেই Q, এতটুকু, আচ্ছা এটা P এটা Q, এতটুকু অংশের নাম দেই R, এতটুকু অংশের নাম দেই আমি S, তাহলে তোমরা আমাকে বলো তো এখানে Q এর মান S এর মান কেমন? আবার P এর মান শিওর তো? তাহলে এবার বলো, তোমরা আমাকে বলো, এবার যদি তাই হয় তাহলে আমি কি বলতে পারবো না যে আমাদের P/Q ইজ ইকুয়াল টু R/S করলে দেখো তো কেমন হয়? P/Q এইটা ডিভাইড বাই এইটা। আরে ভাই এইটা যদি পুরাটা 20 মিটার হয়, তা মনে করলাম এখান থেকে এইটা হচ্ছে 15 মিটার, তাহলে এটা কয় মিটার বলো তো? এখান থেকে এটা কত? P এর মান কত হবে আমাদের? 5। কথা বলে না, তাহলে এটাও 15, এটাও আমাদের কত? 5। এবার বলো P কত আমাদের এখান থেকে? P কত? 5। 5/Q কত? এই যে 15। এখানে R কত? S কত? তাহলে 15, 5/15, 5/15 কেমন ভাই? আরে তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি P/Q ইজ ইকুয়াল টু কেমন হয়ে গেছে এখানে? R/S। তুমি কি বুঝতে পারতেছো না এখনো যে আমাদের যদি এমনটা হয়ে যায় যে ভারসাম্য ব্রিজ তৈরি হয়, ভারসাম্য ব্রিজ তৈরি হলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি P/Q ইজ ইকুয়াল টু R/S। প্রেম, তাহলে বলো আমাদের ভারসাম্য ব্রিজ তৈরি করা যাবে কয়ভাবে? P/Q ইজ ইকুয়াল টু R/S হলে আরেকটা ভাবে তৈরি করা যাবে, সেটা হচ্ছে আমাদের VA সমান কি হওয়া লাগবে? আরে ভাই P/Q ইজ ইকুয়াল টু R/S হলে VA আর VB কেমন হবে? সমান। এই দুই ক্ষেত্রে IG কত? কথা বলে না এখনো, শিওর? এবার বলো, আমাকে মাথা ঠান্ডা করে বলো, এটা তো আমাদের ইমব্যালেন্স, এটা নিয়ে আমাদের এখন কাজ নাই। ইমব্যালেন্স আমরা তোমার সলভ করবো কখন? ইমব্যালেন্স সলভ করবো আমরা জাস্ট কারশফের সূত্র পড়ার পর। এখন তুমি আমাকে বলো, মাথা ঠান্ডা করে বলো, শোনো এবার একটু কথা বলি, শোনো। আমি সেই ব্রিজটা, সেই ভারসাম্য ব্রিজটা আমি আবার অঙ্কন করলাম। আমি এবার তোমাকে বললাম যে আমি এইটাকে নাম দিলাম, আবার এতটুকুর নাম দিলাম P, এতটুকুর নাম দিলাম এবার Q, এতটুকুর নাম দিলাম R, এতটুকুর নাম দিলাম S। ইচ্ছা মতো দেওয়া যাবে না ভাই? দিলাম ইচ্ছা মতো। দেখো তো ইচ্ছা মতো দিলেও আমাদের কোনো সমস্যা হয় কি না? দেখো তো এটার মান কতটুকু ছিল ভাই? P এর মান কত? কথা বলেন না। এখানকার মানটাও, এখানকার মানটাও, এখানকার মানটাও 15। এবার করো তো P/Q ইজ ইকুয়াল টু R/S, দেখি সমান হয় কি না? সমান হলে তো মাঝখান দিয়ে তড়িৎ যাবে না।
তো দেখো তো পি বাই কিউ কত আমাদের, পি বাই কিউ কত আমাদের, এটা আবার এটা থেকে এটা ভাগ করলে 5/5 মানে কত 1, আর বাই এস কত 15/15, ওটাও কত, বুঝুন এখন ব্যাপারটা। দেখো একটু খেয়াল করে দেখো, আমি আগে দিছিলাম পিটা এইখানে, আর এবার পিটা কোথায়, পিটা এইখানে, পিটা এখানে। আগে দিছিলাম কিউটা নিচে, বাট এবার কিউটা কোন পাশে দিচ্ছি, ওই পাশে। তবুও আমাদের কেমন থাকতেছে বলো তো, ভারসাম্য নাকি ভারসাম্যহীন, ভারসাম্য থাকতেছে। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এক্ষেত্রেও পি বাই কিউ ইজকাল টু আর বাই এস, তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি ভি অফ এ আর ভি অফ বি সমান, আর যদি এই দুটো সত্য পালিত হয় তাহলে অবশ্যই আই অফ জি ইজকাল টু হবে আমাদের 0। তার মানে যে কোনো দুটোর মাঝে একটা, এইটা অথবা এইটা পালিত হলে আইজি হবে আমাদের কত বলতো 0। বুঝলা? এখন তোমরা একটু আমাকে মাথা ঠান্ডা করে কিছু কথা বলো, আমি এই অংশগুলো একটু মিশাই দিই, কারণ ভ্যাকা স্যাকা অনেক হয়ে গেছে। তোমরা একটু জাস্ট আমাকে একটু বলো মাথা ঠান্ডা করে, এবার একটু কথা বলবা, একটু মিশাই দেখলেন, কারণ অনেকগুলো জায়গা হয়ে গেছে। আচ্ছা এটাও বাদ দিলাম, এবার বলো মাথা ঠান্ডা করে বলো বলো। এবার আমি একটা কাজ করলাম, আমি এই অংশটাকে এবার যদি পি বলি, সমস্যা আছে কি? এই অংশটাকে পি বললে, এই অংশটাকে কিউ বললাম, এই অংশটাকে আমি বললাম আর, এই অংশটাকে আমি এস বললাম। আচ্ছা দেখো তো তবু ভারসাম্য অবস্থা আছে কিনা, আরে কথা বলে না। পি বাই কিউ, পি বাই কিউ মানে কত আমাদের, এবার কত, পি কত আমাদের 15, কিউ কত আমাদের 5, 15/5 মানে কত আমাদের 3। এবার আর বাই এস, আর এর মানও 15, এস এর মানও 5, তাহলে 15/5 মানে কত আবার 3, তবু আমাদের সাম্য অবস্থা থাকতেছে। ক্লিয়ার? তখন আমাদের ভারসাম্য থাকতো না ভাই, পি বাই কিউ ইজকাল টু আর বাই এস করলে তখন ভারসাম্য থাকতো না, কথা বুঝিও। আচ্ছা এবার তোমরা আমাকে বলো, এই ক্ষেত্রে মাথা ঠান্ডা করে শোনো, এই ক্ষেত্রে এই পুরোটাকে আমি যদি 90 ডিগ্রি রোটেট করি, কত ডিগ্রি বলো তো, 90 ডিগ্রি যদি ঘোরাই, ঘড়ি কাটার দিকে না বিপরীত দিকে, ঘড়ি কাটার দিকে, তাহলে আমাদের ঘটনাটা ঘটে কি? এবার বলো মাথা ঠান্ডা করে বলো বলো, এইখানে বলো বলো কত আসে, কত আসে বলো। এইখানে যদি এটাকে রোটেট করি 90 ডিগ্রি, তাহলে আমাদের যেটা আসে সেটা একটু খেয়াল করে দেখো তো। এটাকে রোটেট করলাম হ্যান্ডেলের মতো করে, আর গাড়ি স্টিয়ারিং আছে না, ঘোরাই দিলাম, ঘোরাই দিলে আমাদের কি আসে বলো তো, বলো একটু বলো। এইটা আসে না, এইটা আসে না, আরে ভাই এইটা আসে না, এইটা না, এই আরে আই মানে কি, এইটা মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এটা প্রথমটা কি হচ্ছে, তাহলে এটা কি হচ্ছে পি, এটা কিউ, এইটা এস। ক্লিয়ার? তাহলে এবার তুমি একটু খেয়াল করে দেখো, এই যে আমাদের যে স্টিয়ারিংটা আছে দেখো তো, এইটার মতো করে আমি অঙ্কন করবো এভাবে, পি এর জায়গায় দিব একটা রোধ, কিউ এর জায়গায় দিব আরেকটা রোধ, তারপর এই যে টান দিলাম, টান দেওয়ার পর এই যে আর এর জায়গায় দিলাম আর একটা রোধ, এস এর জায়গায় দিলাম আর একটা রোধ। ইস, তাহলে এই যে মাঝখান দিয়ে যে রাস্তাটা আছে এখান দিয়ে একটা রোধ, তাহলে এটা হচ্ছে পি, এটা কিউ, এইটা আর, এইটা এস, মাঝখানেরটাকে বলা হয় গ্যালভানোমিটার, দ্যাট ইজ জি। এবার তোমরা আমাকে বলো, এই পয়েন্টটা হচ্ছে ভি এ, মনে করলাম এই পয়েন্টটা হচ্ছে ভিবি। তাহলে বলো তো এইটার ক্ষেত্রে কী ছিল, সাম্যাবস্থা না? সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা কি বলছিলাম, সাম্যাবস্থার ক্ষেত্রে কি বলছিলাম, এই মাঝখান দিয়ে কোনো পরিমাণ তড়িৎ যাবে না। তার মানে এবার সাম্যাবস্থার ক্ষেত্রে আমাদের আইজি হবে কত বলতো 0। ভাই আইজি 0 হওয়ার জন্য অবশ্যই কী কী সত্য থাকা লাগে, দুটো সত্য। একটা হচ্ছে আমাদের ভি এ সমান হওয়া লাগবে ভিবি, অথবা এক নম্বর এইটা, অথবা 2 নম্বর যেটা ছিল পি বাই কিউ ইজকাল টু আর বাই এস হওয়া লাগবে, তাহলে পরে আইজি হবে 0। এখন তুমি আমাকে বলো, পরীক্ষা যদি আমাদের প্রশ্নে যদি আমাদের এভাবে দেয়, পি এর মান সাপোজ 5, কিউ এর মান 5, আর এর মান 5, এস এর মানও 5, দেখো তো এটা ভারসাম্য আছে না না আছে? শিওর? দেখ কথা বলেন, আর পি বাই কিউ মান কত 1, আর বাই এস মান কত 1, ভারসাম্য অবস্থা আছে। ভারসাম্য অবস্থা থাকলে মাঝখান দিয়ে কি তড়িৎ যাবে? তড়িৎ গেলে ওই রোটাকে কি রাখি লাভ আছে? তড়িৎ যাচ্ছে না, ওকে রাখি লাভ আছে? তাহলে আমি এটাকে আউট করে দিলাম। আরে ভাই তড়িৎ যাচ্ছে না, তড়িৎ না গেলে ওটাকে ইনঅ্যাক্টিভ রোধ, ইনঅ্যাক্টিভ রোধকে আমি সাইড থেকে আউট করে দিতে পারি। এখন আউট করে দিলে তোমরা আমাকে বলো তো এখানে তুল্য রোধ কত আসতেছে, তুল্য রোধ কত? না 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 না, ব্যাটারি এই যে দিলাম, এই যে ব্যাটারি এই যে এখানে এই 2 পয়েন্টের সাপেক্ষে, এইটা আর এই পয়েন্টের সাপেক্ষে কত হবে? আরে ব্যাটারিকে যুক্ত করে দেবো এইখানে, এই ওরে আল্লাহ রে, এই যে ব্যাটারি, এই যে ব্যাটারি, এবার তুল্য কত বোঝো না এখনো? 5 আর 5 মিলে কেমনে 10, দুটো মিলে একটা, আবার 5 5 মিলে 10, একটা, 10 10 দুটো সমান্তরাল মানে কত 5, শেষ। বুঝলে কথাটা? বোঝনে মনে হয় তোমরা এগুলো কি ওঠায় নিবা না? কাজটা হচ্ছে আমাদের, দেখো ভারসাম্য হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে আমাদের দরকার যেটা সেটা হচ্ছে তুল্য রোধ বের করা, এবং প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কতটুকু সেটা আমাদের বের করা।
কথা বুঝতে পারছো? যদি কোথাও এরকম শেপ থাকে, যদি কোথাও এরকম শেপটা থাকে, তাহলে এর তুলরোধ কত হবে বা এর মধ্য দিয়ে প্রবাহ কত হবে, তাহলে তোমাকে বের করতে হবে। কেমন? এই যে ভারসাম্য দেখতে হবে, চেক করে ভারসাম্য আছে, আছে। ভারসাম্য না থাকলে তোমাকে বলছিলাম কাশ্যপের সূত্র দিয়ে কত লাগবে, কাশ্যপ তুমি এখন শেখো নেই, এই জন্য ভারসাম্যটা শেখাচ্ছি আগে, ওঠাই না তোমরা আগে। এবার একটু আসি তো আমরা কয়েকটা ফিগারে আসি, এবং তোমরা একটু আমাকে অপিনিয়ন জানাও প্লিজ। ইমরান, দেখো তোমরা একটু আমাকে মতামত জানাও যে আসলে আমাদের একটা হুইট স্টোন ব্রিজ কিনা। তো আমি তোমাকে বললাম 1 নাম্বারটা আমি এভাবে বলি, তোমরা একটু খেয়াল করে দেখো তো এটা আমাদের তাহলে কী শেপ হচ্ছে, এটা দেখতে কার মতো হচ্ছে দেখো তো, এইখানে দেখো, এই যে এই দেখো তো হুইট স্টোন ব্রিজের মতো হয়েছে কিনা, দেখো না, এই যে পি, এই যে কিউ, এই যে আর, এই যে এস, এই যে মাঝখানে গ্যালভানোমিটার। আরে এই যে রাস্তা একটা, এই যে একটা রাস্তা, ব্রিজ হচ্ছে এইটা, তার মানে হ্যাঁ দেখতে হবে এই যে শেপে আছে কিনা। তারপরটা আসো 2 নাম্বার, দেখো শেপ দেখো, 2 নাম্বারটা তোমরা একটু আগে দেখলা, আমি তোমাদের বলছিলাম এই যে এই খেয়াল করে দেখো, শোনো প্লিজ, এই যে পি কিউ আর এস গ্যালভানোমিটার, এই যে ব্যাটারি, এই যে সেই ব্যাটারি, এই যে ক্লিয়ার। 3 নাম্বার এবার আসো, 3 নাম্বার আমাদের যেটা বলে আর কি, এভাবে দেখো আমি যদি এটাকে লিনিয়ার শেপ দিই, লিনিয়ার বলতে এভাবে শেপ দেয়, দেখো তো একটু দেখো, এই যে 1টা রোদ, 2টা রোদ, 3টা রোদ দিলাম, এইখানে একটা রোদ দিলাম এভাবে, আর এইখানে একটা রোদ দিলাম এভাবে, দেখো তো এবার এই 2 পয়েন্টের সাপেক্ষে আবার হুইট স্টোন ব্রিজ হয়েছে কিনা। দেখো এখানে দেখো, এই যে পি, এই যে কিউ, এই যে আর, এই যে এস গ্যালভানোমিটার। আরে 5টা হলেই হবে না শুধু, পি কিউ কেমন সিরিজ, আরে বাবা গ্যালভানোমিটারকে আউট করে দাও, পি কিউ সিরিজ, আর এস সিরিজ, তাহলে এই দুটোর মাঝখানে গ্যালভানোমিটার, এই যে গ্যালভানোমিটার, তার মানে অবশ্যই এটা হুইট স্টোন ব্রিজ। আগে শোনো তারপর ওঠাও প্লিজ, আগে বোঝো তারপর ওঠাও, এখন লিখিও না, আমি সময় দিব। তাহলে আমাদের কটা গেল, 3টে না। এবার আসি 4 নাম্বারে। 4 নাম্বার ঘটনাটা ঘটবে কি, 4 নাম্বার ঘটনা এভাবে ঘটছে, দেখো শোনো কথা হলে শোনো, এইখানে একটু দেখো, এই যে ট্রায়াঙ্গেল শেপ, ত্রিভুজ শেপ দেওয়ার পর তোমাকে দিছে এইভাবে, বলতেছে এটা কি, ঠিক আছে, এই যে এই পয়েন্ট আর এই পয়েন্টের সাপেক্ষে তুল্যরোধ বের করতে হবে, মানে এই পয়েন্ট আর এই পয়েন্টে ব্যাটারি থাকবে। বলো তো এবার এটা কি কিসের মতো লাগতেছে, এটা কার মতো লাগছে, সামোসা না, কিন্তু এটা সমাধান করার জন্য, এটা কিন্তু একটা হুইট স্টোন ব্রিজ, এটাকে সমাধান করার জন্য দেখো এটা কিন্তু তিল, মানে ফোঁটা দেয় না মেয়েরা, সে ফোঁটা, এই ফোঁটাটাকে ধরে ছোটো বাচ্চারা ফোঁটা দেয়, ছোটো বাচ্চাদের এই ফোঁটাটাকে ধরে তুমি একটা কাজ করবে, যে হাতটা এইভাবে খোলা যায় না, এটাকে বলা হয় ফোল্ড করা, কি করা, ফোল্ড। তাহলে এইটাকে ধরে এটাকে হাতটাকে ফোল্ড করে উপরে দাও, যদি না বোঝো, এটাকে ধরে এটাকে ফোল্ড করে উপরে যদি দেই, তাহলে উপরে দিলে কেমন হবে ভাই, বলো কেন, উপরে দিলে কেমন হবে, দেখতে কেমন হবে, এরকম না, এই যে এই আর একটা হচ্ছে আমাদের এই আর এই যে ফোঁটাটা এবার এইখানে। তাহলে এবার তুমি আমাকে বলো, মাথা ঠান্ডা করে এবার তুমি আমাকে বলো, এবার তুমি একটু খেয়াল করে দেখো তো, এটাকে বলছিলাম আমরা, এটাকে বলবো আমি পি, এটা কিউ, এইটা আর, এইটা এস, তাহলে এইটা হচ্ছে আমাদের গ্যালভানোমিটার। আচ্ছা এটা পি হলে এইটাও কি হবে, এটা আর হলে এটা, দেখো তো এবার খেয়াল করে দেখো, আমি যদি এইখানে মাঝখানটা মিশাই দিই, পি কিউ কেমন, আর এটাকে তো এখানে নিয়ে আসছি, তাহলে এই সবগুলো আউট করলাম, তাহলে পি কিউ কেমন, তারপরে এই যে আর এস কেমন, তাহলে কি এটা কিটা, হ্যাঁ বলো, এই পুরোটা কি আমাদের, আল্লাহ মাফ করুক, এই পুরোটা কি আমাদের, এই পুরোটা আমাদের হুইট স্টোন ব্রিজ। তো পরীক্ষা তোমরা একটা বিষয় মাথায় রাখবা, পরীক্ষা দেওয়া থাকবে এভাবে, বলবে এইটা আসলে কি, অথবা বলবে এর তুল্যরোধ নির্ণয় করো, কী রোধ, তুল্যরোধ। বোঝা নেই মনে এখন কথা, একটু পর আরও ক্লিয়ার হয়ে যাবা। তোমাদের বললাম এভাবে, পি এর মান হচ্ছে আমাদের 5, কিউ এর মান 5, আর এর মান হচ্ছে আমাদের 5, এস এর মান হচ্ছে আমাদের 5, জি এর মান হচ্ছে 50 ওহম, প্রত্যেকটা ক্ষেত্রে এইরকম। এখানে দাঁড়াও প্লিজ, এটা 5 ওহম, এটাও 5 ওহম, এটাও আমাদের 5 ওহম, এটাও আমাদের 5 ওহম, এটা আমাদের 50 ওহম। শোনো এখানেও আমাদের এটা 5, এটাও আমাদের 5, সরি এটা আমাদের 5, এটা আমাদের 5, এটা আমাদের 5, আর এখানে আমাদের 50। এখানেও ঠিক একই কথা, এটার মান দেওয়া থাকবে তোমাদের, শুধুমাত্র দেওয়া থাকবে পি কিউ দেখাবে না, আর শুধুমাত্র দেওয়া থাকবে এভাবে যে আমাদের এটার মান 5, এটার মানও 5, এটাও 5, এটাও 5, এটার মান হচ্ছে 50, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। কোশ্চেন করতেছে এ বির সাপেক্ষে তুল্যরোধ কত, চিত্র এইটা, কোশ্চেন এইটা এমসিকিউ এ বির সাপেক্ষে তুল্যরোধ কত বলো, এ পয়েন্ট এটা, বি পয়েন্ট এইটা,
তুমি যখন করবা তুল্য কেমন বের করবা তোমাদের শিখাইছি না, দেখতে হবে হুইটস্টোন কি না। তাহলে এটাকে ফোল্ড করে এখানে নিয়ে আসলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি। ফোল্ড করে যদি আমি এখানে নিয়ে আসি, কথা বলে না, এই যে ফোল্ড করে যদি এখানে নিয়ে আসি, তাহলে এই যে 5টা আমাদের, এটা 5 না 50 ভাই, এটা 5 এখানে 50, তাহলে এই 5টা আমাদের এখানে আসলো, এই 5টা আমাদের এখানে আসলো, এটার নাই কিন্তু, এটার নাই, কথা বলে না। তখন আমি স্পষ্ট বুঝতে পারতেছি পি কিউ, দেখো না কেন এই যে পি কিউ, কথা বলে না, এই ধরে নিব আমি তখন এই যে পি কিউ, এই যে আর এস সিরিজ, তার মানে এটা গ্যালভানোমিটার। তাহলে আমি দেখি তো আমাদের এখানে পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস হয় কি না। তাহলে পি বাই কিউ মানে কত, 5/5 মানে কত আমাদের 1, আর বাই এস মানে কত, এটাও 1, হ্যাঁ সমান তো হয়। তোমার মাঝখানে রোডটা কি থাকবে ভাই, গ্যালভানোমিটার আউট। ভাই গ্যালভানোমিটার আউট করলে তুল্য কত হবে এখানে, 5 আর 5 10, 5 আর 5 10, দুটো 10 মিলে সমান্তরালে আছে, তাহলে তুল্য কত আমাদের 5, শেষ। এখন বলো এখানে বলো তুল্য কত, এখানে এখানে কত 5, ওখানে কত, প্রত্যেকটাতে 5। তার মানে তুমি মাথায় রাখবা, শোনো বলি তোমাদের, এই কয়টা শেপ পাইছো তুমি এখানে, 1টা 2টা 3টা 4টা, এই 4টা শেপের বাইরে আর কোনো হুইটস্টোন ব্রিজের শেপ নাই মনে করো, ম্যাক্সিমাম ক্ষেত্রেই। আরে ভাই তোমাদের এইচএসসির জন্য শুধুমাত্র শেখায় এইটা, এইচএসসি লেভেলের জন্য শুধুমাত্র শেখায় এইটা। আমি শিখাইছি কটা ভাই, আরও এক্সট্রা করে 3টা, তোমাদের এডমিশন লেভেল যাতে কাজে লাগে তখন। এই জন্য ভুল করলাম না, পাপ করলাম। আমরা একটু আসি, আমরা একটা এক্সাম্পলে আসি। তোমাদেরকে এভাবে বললাম, একটু মাথা ঠান্ডা করে শোনো, আমি তোমাকে এক্সাম্পল এভাবে বললাম, দেখো তো একটু এটা দেখো তো কী বলে। তোমাকে বলা হলো এভাবে, পরীক্ষা আসলে এভাবে, দেখো 1টা রোদ 2টা রোদ 3টা রোদ দিলাম, এইখানে শোনো প্লিজ, এইখানে দিলাম এভাবে, আর এটাকে দিলাম এভাবে। তোমাকে আমি বললাম এটা হচ্ছে আমাদের 50 ওহম, এটা হচ্ছে আমাদের 100 ওহম, এটা হচ্ছে আমাদের 5 ওহম, এটা হচ্ছে আমাদের 10 ওহম, এটা হচ্ছে 30 ওহম, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। বলতেছে আচ্ছা এভাবে দিই, আমি ব্যাটারিকে কানেকশন করে দিলাম। এবার তোমাকে আমি জিজ্ঞেস করলাম এভাবে, এইখানে আমি দিলাম যেটা, সেটা হচ্ছে আমাদের 10 ভোল্টের একটা ব্যাটারি দিলাম, বুঝছো কি কথা। তো এবার তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত নির্ণয় করো, এবং প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত নির্ণয় করো। করো তাহলে। তার আগে তোমরা বলো প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা বের করতে বলতেছে, আই বের করতে হবে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে, কেমনে বের করবা। এটা দেখার পর কি কোশ্চেন ছেড়ে আসবা, সিকিউ আসছে সাপোজ, এটা একটা হার্ড কোশ্চেন, এটা দিবে না, তাহলে কেমন কী করবা, এই ফিগার দিবে না আর কি, অন্য ফিগার দিবে, কারণ আমাদের জানা আছে হুইটস্টোন ব্রিজ পড়ে গেছে। কেন কীভাবে দেখো না কেন, এই যে পি, দেখো না কেন এটা ধরে নেই পি, তাহলে এইটা হবে কি কিউ, এইটা হবে আমাদের আর, এইটা হবে আমাদের এস, আর এটা হচ্ছে আমাদের গ্যালভানোমিটার। প্রথম যে কাজটা দেখতে হবে ভারসাম্য আছে কি না। ভারসাম্য মানে কি, আমরা জানি যে ভারসাম্য হচ্ছে আমাদের পি বাই কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আর বাই এস। তাহলে দেখি তো পি বাই কিউ কত আছে, লেফট হ্যান্ড সাইড দেখো তো কত আসে, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি বাই কিউ কত আমাদের 50 ডিভাইড বাই কত আমাদের 100, তার মানে 1/2। আর রাইট হ্যান্ড সাইড কত আসে, আর বাই এস, আর এর মান হচ্ছে 5, এটা হচ্ছে 10, কত এটা আমাদের 1/2। তাহলে অতএব পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস, সমান কি হয়ে গেছে। সমান হয়ে গেলে তুমি আমাকে বলো আইজি কি এখানে থাকবে আর, কারণ কি এর মধ্যে দিয়ে প্রবাহ হবে না, প্রবাহ না হলে ওকে রাখি লাভ নাই, আউটও। এখন যদি আউট হয় তোমরা আমাকে বলো, আমি কি স্পষ্ট বুঝতে পারতেছি না ভাই, এই দুটো রোধ কেমনে আছে, এই দুটো রোধ আবার কেমনে আছে, খেল খতম। এবার তো আমি ওই কারেন্ট বের করতে পারবো কি দিয়ে, সিডিআর, কারেন্ট ডিভাইডার রুল, আর বিভব বের করতে পারবো ভিডিআর, গতদিন শেখাইছিলাম তোমাদের। বলো মাথা ঠান্ডা করে বলো। এবার এইটার সমতুল্য সাইড একটু অঙ্কন করে নেই, বলো দুইটা মিলে কত পাচ্ছি, 50 আর 100 মিলে কত 150। এই যে 150 হচ্ছে এইটা একটা, দেখো এখানে খেয়াল করতে, এই যে 150। আর একটা পাচ্ছি কত, কোথায় সেটা নিচে নাকি, সেটা নিচে কতটুকু সমান্তরাল আছে, কত সেটা 5 আর 10 মিলে যে 15, এই যে 15 ওহম 150 ওহম। এখন তুমি আমাকে বলো, শোনো আগে শোনো, এইখানে বলো কতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই করছি, 10 ভোল্ট। আচ্ছা এবার বলো তো তোমরা মূল আই বের করতে পারবে না, তাহলে আমরা এটা প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত, এইটা দিয়ে আই পরিমাণ বের হয়ে গেল তড়িৎ। তাহলে আমরা জানি আই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভি ডিভাইড বাই আর, ভি এর মান 10, আর এর মান কত, আচ্ছা লিখি এখানে ভি ডিভাইড বাই আর, তাহলে আই ইজ ইকুয়াল টু হবে আমাদের ভি এর মান 10, আর এর মান লাগবে, আর বলতে এই দুটো সমান্তরাল আছে, তুল্য লাগবে। তুল্য কি বলছিলাম, গুণফল বাই যোগফল, কত আসে আমাদের, গুণফল হচ্ছে আমাদের কথা বলো কেন 150 গুণন 15, আর যোগফল হচ্ছে আমাদের কত বলো তো 150 যোগ হচ্ছে আমাদের 15, এই মিলে হচ্ছে আমাদের 5, কত আসে গুণ করলে বলো, হ্যাঁ কত বলো তো 13.63 এত ওহম পাইছো কি। তাহলে এই যে 13.63, আই এর মান কত আসে 0.73 এত এম্পিয়ার। ক্লিয়ার, কথা বলেন। আর আই এর মান তুমি এবার পেয়ে গেছো। ইমরান এই আইটা এসে কটার রাস্তা পাবে ভাই,
তাহলে এই পাশে একটা গেল যাকে আমি বললাম I1, এই পাশে একটা গেল যাকে আমি বললাম I2। তার মানে ব্যাপারটা এরকমটা, এইখানে আসলো আইটা, এই চিত্রে দেখো আইটা আসলো, আসার পর এই পাশে গেল I1, আর এই পাশে গেল কি আই একটা অংশ যাকে আমরা বলতেছি I2। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এই 50 আর 100 মিলে হয়েছে আমাদের 150, 150-এর মাঝ দিয়ে যাবে আমাদের কত I1 যাবে আমাদের 50-এর মাঝেও 100-এর মাঝেও, আবার I2 যাবে কার মাঝে 30-এর মাঝেও 10-এর মাঝেও, সরি 5-এর মাঝেও 10-এর মাঝেও, শেষ। তাহলে বলো এবার মাথা ঠান্ডা করে বলো I1 কতটুকু হবে? I1 ইকুয়াল টু হবে আমাদের শুধু শেখাইছিলাম CDR, কারেন্ট ডিভাইডার রুল। তাহলে কতটুকু ছিল সেটা? I of x, মনে আছে না? I of x ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে I বের করতেছি মূল I ইন্টু আর রিক্স ছিল, রিক্স মানে উপর নিক্স, এখানে x থাকলে এখানেও x, আর এখানে কি হবে IP। তাহলে এবার বলো মাথা ঠান্ডা করে এটা সূত্র অনুসারে আমি বলতে পারবো না I1 ইকুয়াল টু হবে আমাদের মূল I কত ভাই? মূল I তো এটা 0.73 ইন্টু এবার RP মানে এই দুটোর তুল্য কত আমাদের? এই যে তুল্য আছে মনে হয়, হ্যাঁ এই দুটো তুল্য। আরে ভাই RP কয়টা আছে এখানে, কয়টা রোধ আছে এখানে? আর এই 4টা মিলে দেখো না, এই দুটো মিলে একটা, এই দুটো মিলে একটা, আবার এই দুটো মিলে আবার কটা? একটা, সেটা হচ্ছে আমাদের এই যে। তাহলে এই দুটো তুল্য কতটুকু আমাদের বলো? এই দুটো তুল্য কতটুকু আমাদের? 13.63, এই যে 13.63, আর নিচে হচ্ছে আমাদের কত? RX মানে কোনটার মধ্যে দিয়ে প্রভাব বের করতে চাচ্ছ? 150। তাহলে এই যে 150 কত আসে এটা? 0.067 এত এম্পিয়ার। বুঝলে কথা বলেন? এবার একইভাবে বলো তুমি আমাকে, এবার বলো I2 কতটুকু হবে? এখান থেকে আমাদের I2 ইকুয়াল টু কত হবে? I এর জায়গায় 0.73, RPর জায়গায় তো 13.63, আর নিচে হচ্ছে আমাদের কত? 15, এই যে 15, RX এর জায়গায় কত আসে মানটা? 0.67, এখন 0.67 আর এটা যোগ করে দেখো তো কত আসে। দাঁড়াও না কেন, করতে দাও। আসছে? তাহলে চলে হয়ে গেল। এইটা এটা যোগ করে কত আসে ভাই? তাই তুমি কি খেয়াল করতেছো? তোমার ম্যাথও শেষ, তোমার বোঝাও শেষ, তুমি বুঝতে পারতেছো ম্যাথ আমার কারেক্ট আছে। আরে I1 আর I2 মিলে তো ফির আবার I হচ্ছে, তাহলে আমরা I1 I2 কেন বের করব? আরে আমি কি বলছি? আমি বলছি 50 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ কত, 100-এর মাঝে প্রবাহ কত, 5-এর মাঝে প্রবাহ কত, 10-এর মাঝে কত। তাহলে এখন তুমি আমাকে বলো এইখানকার I1 কার মধ্য দিয়ে যাচ্ছে? তাহলে যে 50-এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যেটা, এটা হচ্ছে কতটুকু? I1 এর মান কতটুকু আমাদের বলো তো? 0.067, এটা না? এটার মধ্য দিয়েও 0.067 এত এম্পিয়ার। আর 5-এর মধ্য দিয়ে প্রবাহ কত? 0.767 এত এম্পিয়ার, হ্যাঁ 0.67। তাহলে এটা দিয়েও যাবে আমাদের কতটুকু বলো তো? 0.67 এত এম্পিয়ার। বুঝলে কথা? দেখো প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা বের হয়ে গেছে। আচ্ছা প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে এবার ভোল্টেজ ড্রপ বের করা যাবে না? বিভব পার্থক্য কেমনে বের করবা? হ্যাঁ বলো কেমনে আরমান? হ্যাঁ ভোল্টেজ ড্রপ কেমনে বের করবা? এখানে তো তড়িৎ বের হয়েছে, রোধের মান জানা আছে, এখান থেকে তো গুণ করে দিয়েও বিভব বের করা যায়। বোঝো না মনে এখনো কথা? তাহলে বলো এইটা গুণ করলে কত আসে? এইটা গুণ করলে কত আসে? আচ্ছা তোমাদের এখানে শেখাই, না দাঁড়াও ওটা বাদ দাও, এইখানে এখানে শেখাই। বলো তো একটু বলো, মাথা ঠান্ডা করে বলো। এইখানে আমাদের I1 কতটুকু ছিল ভাই? এটার সঙ্গে এটা গুণ করলে কত আসে? 150 গুণন এইটা করলে কত আসে? 150 গুণন এইটা, ভালোভাবে বলো। 10.05 তুমি অ্যাপ্লাই করলে এতগুলো আসছে, বেশি হয়ে গেল না? ব্যাপার কি বেশি হলো কেন? তাহলে ক্যালকুলেশন করতে ভুল করছো মনে হয়। মান কোথাও বেশি বসাইছো নাকি? দশমিক বেশি বসাইলে কিন্তু অ্যান্সার বেশি আসবে। 150 কত আসে মানটা? কত আসে? তাহলে যে 10.05 মানে অতিশয় নগণ্য, আমার দশমিকের জন্য কম বেশি হয়ে গেছে। তার মানে অলমোস্ট কত আমাদের? 10। তাহলে এই রোধে দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 10 ভোল্ট। এটার কয় ভোল্ট? 10 ভোল্ট। আরে দুইটা রোধই তো আছে সমান্তরালে, তাহলে দুইটারই বিভব পার্থক্য কেমন হবে? সমান। এটারও 10, এটারও 10। এখন তুমি একটু খেয়াল করে দেখো, 10 ভোল্ট এ ড্রপ করবে মানে কি? 150 মানে কি? 100 আর 50 মিলে 150। তাহলে এই যে 50 ওহম আর 10 ওহম মিলে ড্রপ করবে কয় ভোল্ট? ড্রপ করবে? 10 ভোল্ট। এখন 10 ভোল্টের মাঝে এ কিছু ড্রপ করবে, আবার এ কিছু ড্রপ করবে, কথা বলেন আর। তাহলে
তা দেখো তো এই কত ড্রপ করে, 3.37 এই ড্রপ করে এটা গুণ করলে কত আসে? এই তো ধরে ফেলছো 3.37 কথা বলে না কেন, 3.37 এত ভোল্ট। এ ড্রপ করে কত? 6.7 আরে ভাই গুণ করে দেখো না কেন, তুমি মাইনাস করো মানে মুশকিল কথা। 6.7 এত ভোল্ট। এই যোগ করে দেখো, এইটা যোগ করে দেখো কত ভোল্ট আসছে? 10 ভোল্ট। বুঝলে কথাটা? আমার কথা কি বুঝতে পারছো? ঠিক সিমিলারলি তোমরা এই পাশেও যদি এটা দিয়ে একটা ভোল্টেজ আসবে, কত আসে এটা দিয়ে? এটা কতটুকু ভোল্ট আসে বলো? এই যে 0.67 গুণন 5, 3.35। আর এটা কত আসে? ভালোভাবে কথা বলো। 7 শুধু এইটা? এত কি বলতো ভোল্ট? দুটো যোগ করলে কত আসে? এই তো ওই যে আইয়ের মানটা কোথাও না কোথাও বেশি করে ধরছো দশমিকে। কথা বুঝতে পারছো কি? তো পরীক্ষা যদি আসে এটা পারবে না। তো পরীক্ষায় দিনাজপুর বোর্ড যে কাজটা করে আর কি, ওরা আসলে এটা দেয় না, আমি তোমাদের অন্যটা দিয়ে দিছি। দিনাজপুর বোর্ড যেটা দেয় সেটা তোমাদের একটু জাস্ট ফিগারটা দেয়, তোমরা বাসায় এটা করে নিবা। একই জিনিস, মেকানিজম সব কিছু একই জিনিস, দিনাজপুর বোর্ডে বেশি করে ওই ফিগারটা দিয়ে এটা একটু মিশাই দিলাম। হ্যাঁ হ্যাঁ ওঠা নিবা। দেখো এক্সাম্পলটা দেখো এবার, অঙ্কন করে নিবা সুন্দরভাবে। এটা এই যে এখন থেকে এটাকে ঘুড়ি বলবা না, এখন থেকে এটাকে আর ঘুড়ি বলবা না, এটাকে বলবা হুইটস্টোন ব্রিজ। আর এটা কাজ করবা, এইখানে একটা চাবি দিবা, এইখানে একটা কে দিবা। কে মানে হচ্ছে কি, মানে হচ্ছে চাবি, কে দ্বারা বোঝাচ্ছে কি, ঠিক আছে? আর এইখানে কথা শোনো প্লিজ, এইখানে থাকবে আমাদের ব্যাটারিটা। দেখো তো এইটা দেখতে কার মতো? আগেরটার মতো না? আগের জিনিসটাই তো। তাহলে এটা হচ্ছে আমাদের 1 ওহম, এইটা 2 ওহম, এইটা আমাদের 3 ওহম, এটা আমাদের 6 ওহম, এটা আমাদের 10 ওহম। এবার বলতেছে এভাবে যে কোশ্চেন করে এভাবে ওরা, যে যদি চাবি খোলা থাকে, যদি চাবি খোলা থাকে তবে প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহ নির্ণয় করো। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2 বলতেছে যদি চাবি খোলা থাকে তবে একটু পয়েন্টগুলোর নামকরণ করে দাও। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। তবে এ বি সি পথে, এ বি ডি পথে প্রবাহ ও এসিডি পথে প্রবাহ সমান কিনা যাচাই করো। তো তোমাদের গ নম্বরে যেটা বলে দিনাজপুর বোর্ডে, অনেক সময় তোমাদের এই 2 নম্বর কোশ্চেন যেটা আছে, এই কোশ্চেনটা ডিরেক্ট উঠাই দেয়। দিনাজপুর বোর্ড না, যে কোনো বোর্ড পরীক্ষাগুলোতে এইটা তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? যদি ভারসাম্য ব্রিজ দেয় এবং তোমাকে এই কোশ্চেনটা করে, তখন এইটা তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা চাবি এখানে কি কথা বলছে বলো তো? খোলার কথা বলছে। আচ্ছা একটা কাজ করি, যেহেতু চাবি খোলার কথা বলছে, তার মানে এখানে 1 2, এইটা হচ্ছে 3 4, এটা 3 ওহম, আর এইখানে 6 জায়গায় 4 দিবা। কারণটা কি? আমাদের চাবি তো খোলা আছে ভাই। সুইচ কথা বোঝো না কেন? চাবি খোলা মানে তারটা বিচ্ছিন্ন অবস্থা আছে। এই যে মাঝখানে যে গ্যালভানোমিটারের যে তারটা আছে, এই তারটা বিচ্ছিন্ন অবস্থা আছে। বিচ্ছিন্ন অবস্থা থাকলে এখানে দিয়ে তো তড়িৎ যাবে না ভাই। আর ভাই তার কাটি দিলে তড়িৎ যায়, সেই অবস্থা এখানে হবে। তো এবার খেয়াল করে দেখো, আমাদের এটা কি আমাদের ভারসাম্য ব্রিজ নাকি ভারসাম্যহীন ব্রিজ? ভারসাম্যহীন হয়েছে। ভারসাম্য ব্রিজ কি? পি কিউ মানে হাফ, আর বাই এস কি হাফ হয়েছে, তার মানে এটা ভারসাম্যহীন। কিন্তু ভারসাম্যহীন আমি সলভ করতে পারবো কখন? যখন চাবিটা খোলা অবস্থা থাকবে। আমরা যে কনসেপ্ট পর্যন্ত শিখছি,
কথা বুঝতে পারছো? আর ভারসাম্যহীন যদি চাবিযুক্ত থাকতো তখন সলভ করা লাগবে কিসব ল দিয়ে, কিসব আগে শেখাই তারপর। তেমন নাকি বুঝতে পারছো? আসো এবার মাথা ঠান্ডা করে কিছু কথা শোনো আমার, ওঠানো হয়ে গেলে একটু বলিও আমাকে। তো কীভাবে সলভ করি দেখি আমরা। প্রথম কথা, এই কোশ্চেনটা হচ্ছে আমাদের ভারসাম্য ব্রিজ নয়, ভারসাম্যহীন ব্রিজ। কারণটা কি আমাদের? কারণ একটাই, যে আমাদের এখানে পি বাই কিউ ইজ নট ইজ ইকুয়াল টু আর বাই এস। কারণটা কি? পি বাই কিউ হচ্ছে আমাদের হাফ, আর বাই এস হচ্ছে আমাদের 3/4, যা কিনা সমান নয়। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এটা ভারসাম্যহীন ব্রিজ। ভারসাম্যহীন ব্রিজ সলভ করার জন্য কী সব ল লাগবে? বাট এখানে কোশ্চেনে এক্সট্রা করে একটা সুবিধা দেওয়া আছে, যে এই আমাদের যে চাবিটা আছে, চাবিটা কেমন অবস্থা আছে? খোলা অবস্থা আছে। মানে চাবিটা কেমন অবস্থা আছে? অফ অবস্থা আছে। অথবা এইটা আমাদের রাস্তাটা খোলা অবস্থা আছে, এই যে খেয়াল করে দেখো, এটা খোলা অবস্থা আছে, এই চাবি খোলা, খোলা অবস্থা আছে। খোলা অবস্থা থাকলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি, খোলা অবস্থা থাকলে তড়িৎ কিন্তু আর এই রাস্তা দিয়ে আসতে পারবে না। ইমরান, তড়িৎ যদি নাই আসে ভাই, একে কি রাখি লাভ আছে ভাই? তাহলে প্রথম কথা একে আমি আউট করে দিলাম আমাদের ভালোর জন্য, দেখার ভালোর জন্য। এবার কিন্তু আমি অনায়াসে বুঝতে পারতেছি যে এইখানে সাপোজ 10 ভোল্ট এখানে অ্যাপ্লাই করা আছে, এটা প্লাস প্রান্ত, এটা মাইনাস, তাহলে অবশ্যই একটা তড়িৎ আসবে এখানে আই পরিমাণ। আসার পর সে রাস্তা কটা পাবে? তাহলে আগের মতো করে এপাশে গেল আমাদের I1, এপাশে I1 গেলে এর মধ্য দিয়ে কত যাবে? এপাশে I1 আসার পর আইয়ের মাঝ থেকে এপাশে গেল মনে করলাম I2, তাহলে এটার মধ্য দিয়ে কতটুকু যাবে? I2। বুঝলে না মনে হয়? এখন তো আমি চাইলে অনায়াসে বের করতে পারবো, একবার I1 বের করবো, একবার I2 বের করবো। I1টা হচ্ছে আমাদের ABD পথ, আর আমাদের I2টা হচ্ছে আমাদের ACD পথ। তো আমি দেখবো 2 নম্বর কোশ্চেন যেটা বলতেছে, আমি প্রথমে দেখবো I1 বের করে, পরেরটা দেখবো আমি I2 বের করে, দুটো ক্ষেত্রে সমান হয় কিনা। আবার 1 নম্বর কোশ্চেন যেটা বলতেছে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত হবে। তার মানে I1 যাচ্ছে 1 ওহমের মধ্য দিয়ে, I1 যাচ্ছে আবার 2 ওহমের মধ্য দিয়ে, দুটো ক্ষেত্রে পাইছি রোধের মধ্যে দিয়ে প্রবাহ পাইছি। আবার একইভাবে 3 ওহম রোধের মধ্য দিয়ে I2, 4 ওহম রোধের মধ্য দিয়ে I2। তার মানে I1 I2 বের করতে পারলে অ্যান্সার শেষ। তাহলে কেমনে বের করবে এটা? কী সূত্র দিয়ে? কারেন্ট ডিভাইডের রুল। কারেন্ট ডিভাইডের রুল। তাহলে এটা বের করার জন্য আমাকে লাগবে আমাদের মূল এইটা। তো আমরা জানি কি জানি বলো তো, I ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের V ডিভাইড বাই R। তাহলে এখান থেকে আমাদের I ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের V এর মান 10, R এর মান কত? দেখো 2 আর 1 3 কত আমাদের? 2 আর 1 3, এই 1 আর 2 কেমন আছে? সিরিজ। তাহলে 2 আর 1 3 দাঁড়াও কেন? 2 আর 1 3, এই 3 ওহম। আর এখানে 3 আর 4 মিলে কত? তাহলে 7। এই যে এরা পরস্পর কেমনে আছে? প্যারালাল, ভিন্ন ভিন্ন তড়িৎ। আরে এর মধ্য দিয়ে I1, এর মধ্য দিয়ে আমাদের I2। কথা বোঝে না? এইখানে তো আমাদের ব্যাটারিটা আছে, কথা বোঝে না। কথা ক্লিয়ার? তাহলে অবশ্যই ভিন্ন ভিন্ন তড়িৎ মানে সমান্তরাল। সমান্তরাল থাকলে আমাদের এখানে বলো তুল্য কত হবে আমাদের? গুণফল বা যোগফল? গুণফল কত? গুণফল কত আমাদের? 21। আর যোগফল কত আমাদের? আর যোগফল হচ্ছে আমাদের এখানে যোগফল আমি বুঝতে পারছি 7 3 10। তাহলে আসে আমাদের এখান থেকে 2.1 অ্যাটম। পাইছো কি? কথা বলেন আর। তাহলে আমি এখানে স্পষ্ট বুঝতে পারছি এটা হবে আমাদের 2.1। কত আসে মানটা ভাই? এখান থেকে I কত আসে? 4.76 এত এম্পিয়ার। আমি I পেয়ে গেছি। এবার লাগবে আমাদের, কথা বলো, I অফ প্লিজ। এবার লাগবে আমাদের I1। একবার লিখি, I1 মানে কি? ABD পথে। তাহলে বলো ABD পথে, এত পথে তড়িৎ, এই বলো এত পথে তড়িৎ কতটুকু আমাদের? I1। I1 কতটুকু? সূত্র জানা আছে, I1 ইজ ইকুয়াল টু আমাদের কি বলো? সূত্র বলো। আচ্ছা এই যে I, তারপর এখানে কি? RP, নিচে হচ্ছে আমাদের R অফ, এবার কি? R অফ এইটা নাকি? তাহলে R অফ S কোনটা? কথা বলো। এইটার এইটা তুলো না, সেম তড়িৎ যাচ্ছে, তার মানে এটা লিখবো আমরা। আচ্ছা এখানে আমরা দেই, এটাকে আমরা নাম দিলাম 1। এই দুটো মিলে একটা পাবো, সেটা হচ্ছে আমাদের 1 নাম দিলাম। তাহলে বলো কতটুকু আসে আমাদের? I1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের I এর মান কতটুকু আমাদের? 4.79 ইন্টু 76 না 9 কি? তাহলে 9 লিখলাম যে 4.76 ইন্টু RP কত ভাই? গুণফল বা যোগফল কত? 2.1। আর এখানে আমাদের R1 কত? আমাদের R1 বলতে এটার মধ্যে দিয়ে এটার মধ্যে সেম তড়িৎ, মানে দুটো মিলে একটা হবে, 2 আর 1 3, এই যে 3। কত আসে মানটা? 3.33 এত এম্পিয়ার। তুমি আমাকে বলো এবার সিমিলারলি আমাদের I2 কত হবে? I2 ইজ ইকুয়াল টু, মুখোমুখি করে ফেলো। জাস্ট এখানে 3 জায়গায় কত আসবে ভাই? 3 জায়গায় কত আসবে? 7। 3 জায়গায় 7 কত আসে? হ্যাঁ 1.42 এত এম্পিয়ার। এখন তুমি একটু খেয়াল করে দেখো, এইটা আর এটা যোগ করলে কত আসে ভাই? দেখো তো যা আমরা বলছিলাম তাই আসছে কিনা। তাহলে আমাদের ম্যাথও ঠিক আছে। এবার তুমি আমাকে বলো, মাথা ঠান্ডা করে বলো, আমাদের উদ্দীপকের ABD পথে প্রবাহিত তড়িৎ
আর এ সি ডি পথে প্রবাহিত তড়িৎ কি সেম? তাহলে অবশ্যই তড়িৎটা কেমন? ভিন্ন। শেষ। আমরা এবার আরও কিছু এক্সাম্পলে যাব। এই এক্সাম্পলগুলো তোমাদের ঘ নম্বরে কাজে লিখবে অথবা গ নম্বরে। তো যেটা কোশ্চেন দিছিলাম তোমাদের, এটা হচ্ছে ঘ নম্বরে অনেক সময় করে, ফুল কোশ্চেন করার সময়, আবার অনেক সময় করেও না, গ নম্বরে দিয়ে দেয় আর কি। এইখানে আরেকটা আছে, দেখো, এটা এমসিকিউ সিকিউ দুটো ক্ষেত্রে কাজে লাগবে। এবার এমসিকিউ প্লাস সিকিউ দুটো ক্ষেত্রে কাজে লাগবে যে কোশ্চেনটা। এখানে বলে এভাবে যে, তোমরা লিখে না সুন্দরভাবে, এটা চিত্র দেখো আর লেখো। এইখানে একটা হুইটস্টোন ব্রিজ দিলাম আমি, তো দেখো একটু খেয়াল করে দেখো, হুইটস্টোন ব্রিজ দিছি আমি এখানে। হুইটস্টোন ব্রিজের তোমরা একটু খেয়াল করে দেখো, এইটা কিন্তু একটা দেওয়া নেই। শোনো প্লিজ, এইখানে বলা আছে এভাবে, এটা 1 ওহম, এটা 2 ওহম, এটা 3 ওহম, এটা 4 ওহম। গ্যালভানোমিটার পার্ট দেওয়া নেই, গ্যালভানোমিটার শুধু জি দেওয়া আছে। তো আসলে এই কোশ্চেনটা চিত্রায়িত করে দেয় না, মুখে মুখে কথা বলে দেয় তোমাদের। তো কোশ্চেন করতেছে যে চতুর্থ বাহুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থা আসবে, বৃষ্টি ভারসাম্যে থাকবে। দেখো কোশ্চেনটা দেখো, এটা অনেক সময় এমসিকিউ আসে একবারে ডিরেক্ট, আবার অনেক সময় তোমাদের এটা সিকিউ আসে। চতুর্থ বাহুতে কত মানের রোধ কীভাবে যুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থা থাকবে। তো এই যে চতুর্থ বাহুর কথা বলছে, তাহলে এখানে বাহুর ব্যাপারগুলো আসবে। তো মাথায় রাখবা, আমাদের এখানে দেখে বোঝা যাচ্ছে এটা আমাদের পি, এইটা আমাদের কিউ, এইটা আমাদের আর, এইটা আমাদের এস। তো মাথায় রাখবো আমরা ক্রম অনুসারে মেনটেন করব। পিটা হচ্ছে প্রথম বাহু, কিউটা হচ্ছে দ্বিতীয় বাহু, আরটা হচ্ছে তৃতীয়, এসটা হচ্ছে চতুর্থ। ক্রম যদি বলি তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পি কিউ আর এস। পি প্রথম, কিউ দ্বিতীয়, আর তৃতীয়, এস চতুর্থ। তাহলে আমাদের কোশ্চেনটা বলতেছে চতুর্থ বাহুতে কত মানের রোধ কীভাবে যুক্ত করলে বৃষ্টি ভারসাম্য থাকবে বা সাম্যাবস্থা থাকবে। আচ্ছা তোমরা এবার আমাকে বলো, প্রথম কথা শোনো, এখানে শোনো, পরে ওঠাই নাও প্লিজ ভাই, পরে ওঠাই না, আগে বোঝো। প্রথম কথা দেখতে হবে বৃষ্টি কি সাম্যাবস্থা আছে। অ্যান্সারটা হচ্ছে সাম্যাবস্থা থাকলে এই কোশ্চেনটা করতো না, তার মানে সাম্যাবস্থা নাই। তুমি নিজেও টেস্ট করতে পারো, পি বাই কিউ মানে কত? হাফ। আর বাই এস মানে কত? 3/4, যা কিনা হাফের সমান নয়, তার মানে ভারসাম্য অবস্থায় নাই। আর আমি প্রশ্ন বলছে ভারসাম্য থাকলে প্রশ্নটা করতো না, আমি বলছি প্রথমে। তাহলে একটা কাজ করলাম, তোমরা শোনো, ভালো করে শোনো, আমাকে এডিট করতে হবে। এডিট তো বোঝো নাকি? কাস্টমাইজ। আমাকে কাস্টমাইজ করতে হবে, কি আমি কাস্টমাইজকে করতে হবে কোন বাহুতে? চতুর্থ বাহুতে। তার মানে প্রথম বাহুতে ওই রকমের রাখা লাগবে, দ্বিতীয় বাহু ওই রকমই থাকবে, তৃতীয় বাহু ওই রকমই থাকবে, কাস্টমাইজ করা লাগবে চতুর্থ বাহুতে। তাহলে বলো, ভারসাম্যর ক্ষেত্রে আমরা জানি ভারসাম্য তৈরি করার ক্ষেত্রে পি যেটা থাকবে সেটা বড় হাতের, কিউ যেটা বড় হাতের, আর যেটা বড় হাতের, এস যেটা বড় হাতের। তাহলে এই 4 ওহম কি ভারসাম্য আছে? তাহলে এটা কি বড় হাতের এস বলা যাবে, ক্যাপিটাল এস বলা যাবে? তাহলে আমি এটাকে মনে করলাম এটা হচ্ছে আমাদের স্মল এস, যেটা ভারসাম্য তৈরি করে নেই। তাহলে আমি এটা চাচ্ছি, এটা কাজ করতে চাচ্ছি, আমি চাচ্ছি চতুর্থ বাহুতে কত রোধ থাকলে আমাদের ভারসাম্য থাকতো। আমি দেখি এটা চতুর্থ বাহুতে কত রোধ থাকলে ভারসাম্য থাকতো, আমি এটা বের করি আগে। তার মানে আমরা জানি ভারসাম্যের ক্ষেত্রে পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। তাহলে বলো এটা ক্যাপিটাল এস কিন্তু। তাহলে বলো পি এর জায়গায় পি থাকবে, কিউ এর জায়গায় কিউ, আর এর জায়গায় আর, বাট এস এর জায়গায় ক্যাপিটাল এস কিন্তু আছে এখানে কেমন এস? স্মল। তাহলে দেখি তো ক্যাপিটাল এস এর মান কতটুকু হয়। ক্যাপিটাল এস ইজ ইকুয়াল টু হবে আমাদের আর গুণন কিউ ডিভাইড বাই পি, এটা না? তাহলে এখান থেকে আমাদের ক্যাপিটাল এস ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আর গুণন কিউ মানে কত? আর হচ্ছে 3, কথা বলো কেন? 3 গুণন কিউ কত আমাদের? 2, আর পি কত আমাদের? 1। তাহলে আসে কত? 6 ওহম। দাঁড়াও বলি, দরকার ছিল আমাদের এখানে, দরকার ছিল 6 ওহম, আসছে কত ভাই? কথা বলছে? তাহলে তুমি এবার আমাকে বলো তো এখানে কাস্টমাইজটা করবাটা কি তুমি? না দাঁড়াও, প্রথম কথা দাঁড়াও। অনেকে করে কি জানো, অনেকে বলে যে ভাই একটা কাজ করেন, এই 4টাকে খুলি ফেলে 6 লাগে দেন, তাহলে তো ভারসাম্য অবস্থা থাকলো। কিন্তু প্রশ্ন বলছে কি চতুর্থ বাহুতে কত মানের রোধ কীভাবে যুক্ত করলে। দাঁড়াও, চতুর্থ বাহুতে যে রোধটা আছে সে রোধটা থাকবেই, বাট 4কে কত বানাইতে হবে? তাহলে আমি একটা চোখ বন্ধ করে কাজ করে দেবো, 4কে 6, তার মানে বাড়াইতে হবে রোধ বাড়ে শ্রেণীতে আর রোধ কমে সমান্তরালে। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এখানে আমাদের একটা ছোট্ট 2 ওহম রোধ যুক্ত করলে শ্রেণীতে, এইটা আমাদের ভারসাম্য অবস্থা থাকবে। বাট এই কথাটাকে তো এভাবে বলা যাবে না। তুমি জানতেছো বেশি, মানে শেয়ানা হয়ে গেছে, তুমি জানতেছো বেশি পারতেছো, এই জন্য জানতেছো। বাট যখন কম পারবা তখন কী করবা? তোমার টিচারকে বোঝাই দিতে হবে যে আমি এই কারণে শ্রেণীতে যুক্ত করতেছি। টিচারকে যে কাজটা করতে হবে, এইটা আসার পর তোমাকে এখানে হুট করে বসানো যাবে না। কি করতে হবে তাহলে? আমি জানতেছি তুই
বাট এই কাজটা করবো না। তাহলে করবো কি, আমি এখানে বলবো যেহেতু, এই দেখো যেহেতু বা সুতরাং বা অতএব তোমরা এভাবে বলবা ক্যাপিটাল এস এর মানটা বড় কার তুলনায় বলো তো? যে এসটা দরকার তার মানটাই বড়, কিন্তু আসে কেমন ছোট। ক্যাপিটাল এস বড়, আসেটা আমাদের ছোট। কথা বুঝতে পারছো? যেহেতু ক্যাপিটাল এস এর মানটা বড়, স্মল এস এর মানটা ছোট, সুতরাং তুমি বলবা সুন্দর হবে, সুতরাং ধরি এক্স মানের রোধ এস এর সাথে, এই যে ছোট এস এর সাথে, হ্যাঁ এই যে শ্রেণীতে যুক্ত করলে কিসে থাকবে? কথা বলেন আর, ভারসাম্যে থাকবে। তাহলে এবার তুমি আমাকে বলো, তাহলে আমি এবার স্পষ্ট বুঝতে পারছি, রেফারেন্স দিয়ে দিয়েছি। এবার তুমি বলবা ক্যাপিটাল এস ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের স্মল এস প্লাস এক্স। আরে তাহলে এবার কিসের মান বের করতে হবে তোমাকে? তাহলে এই যে দেখো এখান থেকে বোঝা যায় যে আমাদের এক্স, আচ্ছা একবারে মান বসাই দিই, এস এর মান 6, ইজ ইকুয়াল টু এটা হচ্ছে আমাদের কত 4 প্লাস এক্স। তার মানে এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 2। বুঝতে পারছো কি নাকি এখানে ব্যাপারটা বোঝো নেই? শিওর তো? তোমাদের এই যে অ্যান্সার কিন্তু আমাদের শেষ, ওটানো কি শেষ এটা? আচ্ছা এবার যদি এই কোশ্চেনটাতে এভাবে তোমাকে বলে কি করবো এবার বলো তো আমাকে, মাথা ঠান্ডা করে। এবার তোমাকে বললো কি জানো, এখানে কত ওম দেওয়া ছিল? এখানে 4 নাই, এবার দেওয়া আছে তোমাদের, এবার দেওয়া আছে মনে করলাম, এবার দেওয়া আছে 12 ওম। এবার 12 ওম, আচ্ছা 12 ওম দেওয়া থাকলে তুই কী করবো এবার? তাহলে আগের মতো করে শোনো, এই কথা শোনো, এবার শোনো মাওয়া শোনো, এইখানে আমি আগের মতো করে দেখবো ভারসাম্যের জন্য কত লাগে দেখবো আগে। তাহলে আমি লিখবো যে পি বাই কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আর বাই এস, চতুর্থ বাহু যেহেতু বলছে, তার মানে পি এর মান হচ্ছে আমাদের 1, কিউ এর মান হচ্ছে আমাদের 2, আর এর মান হচ্ছে 3, এস এর মান ক্যাপিটাল এস, তাহলে এখান থেকে এস ইজ ইকুয়াল টু 3 দুগুণে 6 ওম। এভাবে লিখতে পারো, ওভাবে না লিখলে। এখন তুমি আমাকে বলো এখানে আমাদের এইটা তো আমাদের স্মল এস, ভারসাম্য নাই, তার মানে এবারে স্পষ্ট বুঝতে পারতেছি ক্যাপিটাল এস এর মানটা ছোটো কার তুলনায়? স্মল এস এর তুলনায়। তার মানে স্মল এস এর মানটাই বড়, তাহলে তুমি আমাকে বলো এখানে আসে 12, করতে হবে কত? তাহলে রোধকে কমাইতে হবে না? আমরা জানি যে রোধ কমা লাগে কিভাবে বলবো। তাহলে এইখানে একটা কাজ করব, আমি এই রোধের সঙ্গে একটা ছোট্ট এক্স মানের রোধ আমি যুক্ত করব। এখন বলিও না 12 কথা, তুমি জানতেছো দেখি বলতেছো, বাট ওইভাবে না আসলে মুখে তখন করা লাগবে। তাহলে তুমি এবার কাজ করবা, যেটা তুমি বলবা সুন্দরভাবে, যেহেতু এইটা পালিত হয়ে গেছে, অতএব কি বলবা? এস এর সাথে এক্স মানের কথা বলো কেন, এক্স মানের রোধ সমান্তরালে যুক্ত করলে কি বলতো? ব্রিজটি ভারসাম্যে থাকবে। তাহলে এবার তুমি বলবা সুন্দরভাবে, কীভাবে বলবো বলো? মাথা ঠান্ডা করে বলবা কিন্তু, না ওভাবে কাজ করা যাবে না। দুইটা রোধ কেমনে আছে ভাই এখানে? কথা শোনো আমার, সমান্তরালে এই দুটো রোধের তুল্য কত হওয়া লাগবে? তো তুমি প্লিজ, আরে ভাই দাঁড়াও না কেন, তুমি কি জানো না ওইভাবে করলে হয়? মাথা ফাটে ফেলতে বলতো, তুমি কি জানো না যে সমান্তরালে থাকলে কেমনে করা লাগে? তুমি জানো না দুটো সমান্তরালে থাকলে তুল্য হচ্ছে আমাদের এইটা। তাহলে আমি এভাবে লিখতে পারবো যে, শোনো না প্লিজ, তাহলে ক্যাপিটাল এস ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের তুল্য এইটা। দুটো সমান্তরালে থাকলে আমরা জানি তুল্য কেমন বের করতে হয়, গুণফল বাই যোগফল। গুণফল হচ্ছে আমাদের এখানে স্মল এস ইন্টু এক্স, আর যোগফল হচ্ছে আমাদের এস প্লাস এক্স। আমাকে বের করতে হবে কোনটা? তাহলে একটু আসি সুন্দরভাবে মানগুলো বসাই দিলে এটার মান কত? 6, এটার মান কত? 12 ইন্টু এক্স, আর নিচে আমাদের কত? এটা 12 প্লাস এক্স। পরের লাইনে 8 গুণ করে দিলে 6 12 72 প্লাস 6x ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 12x। তাহলে এখান থেকে আমাদের আসে কত? আমাদের উপাশে গেলে 72 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 6x, তার মানে x ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 12। এত এভাবে করতে পারবা। এটাকে আরেকটাভাবে করতে পারবা, কীভাবে জানো? তুমি জানো সমান্তরালে তুল্যরোধ কেমন বের করা লাগে? ওই যে 1 বাই আরপি বলতে এই যে ক্যাপিটাল এস ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই আর1 মানে কোনটা? এক্স, প্লাস 1 বাই আর2 মানে কোনটা? স্মল এস। বের করতে হবে কোনটা? ছোট্ট এক্সটা। তার মানে এখান থেকে 1 বাই ক্যাপিটাল এস মাইনাস 1 বাই স্মল এস ইজ ইকুয়াল টু 1 বাই এক্স। তারপরের লাইন তোমরা আমাকে বলো 1 বাই ক্যাপিটাল এস মানে কত? 1 বাই, হ্যাঁ কত আসে এটা বলো? এই যে পরের লাইন কত আসে বলো? হ্যাঁ এটা কত আসে? 1 বাই 6 মাইনাস 1 বাই কত? 12 না? ইজ ইকুয়াল টু 1 বাই এক্স। তাহলে লসাগু কত আসে আমাদের এখানে? 12 না? এই যে 12 থাকে আমাদের এখানে কত? 2 মাইনাস 1
আরে ভাই 2 - 1 ইজ ইকুয়াল টু 1/x। তাহলে এখান থেকে আমাদের আসে যেটা কি আসে বলো তো, 1/x ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, 1/12। তাহলে এখান থেকে x ইজ ইকুয়াল টু কত আমাদের 12। এখন তুমি এতগুলো করবা নাকি ওইটা করবা? যে তুমি জানো দুইটা রোধ সমান্তরাল থাকলে তুল্য হয় আমাদের গুণফল বাই যোগফল। তাহলে তুল্যটা হচ্ছে আমাদের এই যে এক্স এসটা, কার কার তুল্য, এস ছোট এস আর এক্স এর। তাহলে এস গুণন এক্স ডিভাইড বাই এস প্লাস এক্স, ওইটা করে এটা বের করে নিবা। ক্লিয়ার? এটা কত বাহুতে আমরা করলাম? চতুর্থ। পরীক্ষা অনেক সময় চতুর্থ না বলে তৃতীয় বলতে পারে, তৃতীয়তে তোমাকে এইভাবে কাস্টমাইজ করতে হবে। তো আমরা আটটা আমি দেখবো, সেটা হচ্ছে আমাদের তৃতীয়। ভাবছিলাম যে কী সব ধরা যাবে, কিন্তু এবার একটা এক্সাম্পল করবো আমরা। এক্সাম্পলটা এভাবে লেখা আছে, একটি হুইট স্টোন ব্রিজের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বাহুতে যথাক্রমে 5, 10, 15, 20 এত ওহম রোধ আছে। কোশ্চেন করতেছে যে তৃতীয় বাহুতে কত মানের রোধ কীভাবে যুক্ত করলে বৃষ্টির সম্ভাবনা থাকবে। 2 নম্বর কোশ্চেন বলতেছে চতুর্থ বাহুতে কত মানের রোধ কীভাবে যুক্ত করলে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তারপর 3 নম্বর বলতেছে দ্বিতীয় বাহুতে কত মানের রোধ কীভাবে যুক্ত করলে বৃষ্টির সম্ভাবনা থাকবে, একই জিনিস। 4 নম্বর কোশ্চেন বলতেছে প্রথম বাহুতে কত মানের রোধ কীভাবে যুক্ত করলে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো আমাদের একটা কোশ্চেন দিয়ে তোমাদের 4টা দিলাম, জাস্ট তোমাদের বিষয়গুলোকে ক্লিয়ার করার জন্য। প্রথমটাতে আসি আমরা। দেখো কেমি, দেখো এখানে, দেখো পিছন থেকে দেখো। প্রথমটাতে কী বলছিল বলো তো, তৃতীয় বাহুতে কত মানের রোধ কীভাবে যুক্ত করতে হবে। দেখো আগের মতো চিত্র দেওয়া নেই কিন্তু এবার। তাহলে আমি প্রথমত কথা বলে দিব যে আমাদের প্রথমটা যদি সমাধান করি, তাহলে পি বাই কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আর ডিভাইড বাই এস। তাহলে আমি কাস্টমাইজ করবো কত বাহুতে, 3 নাম্বার মানে কোনটা, আর। তাহলে পি এর জায়গায় কত বসাবো, পি এর জায়গায় 5, কিউ এর জায়গায় 10, আর এর জায়গায় কাস্টমাইজ আরই হবে, এস এর জায়গায় 20। তাহলে এখান থেকে দেখো কাটাকাটি করলে এটা 0 কাটাকাটি করা যায়, থাকে আমাদের আর এর জায়গায় কত বলো তো 10। তাহলে আর এর জায়গায় হওয়া লাগতো 10, আছে কত, বেশি আছে না কম আছে, হওয়া লাগবে 10, আছে কত 15। শ্রেণী নাকি সমান্তরাল, সমান্তরাল। তাহলে এবার কত মানের যুক্ত করতে হবে সমান্তরাল, বলো দিই করতে বাপরে পাঠাইছো। এই তো শোনো, এইখানে আসো, এখন এইখানে আসো, বিপদে পড়ছে এখন এখানে আসো। এবার আমি স্পষ্ট বুঝতে পারতেছি, এভাবে বলবা ইমরান যে আমাদের এখানে এই যে এই যে আটটা, এই একটা ছোট্ট আর দিবা, এই আটটা এবার বড় কার তুলনায় বলো তো, ক্যাপিটাল আরের তুলনায়। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি সমান্তরালে যুক্ত করতে হবে। সমান্তরালে যুক্ত করলে তুল্য কত করতে হবে ভাই, এই আরের সমান। তাহলে আমি বুঝতে পারতেছি আর ইজ ইকুয়াল টু লেখা যাবে গুণফল বাই যোগফল। কার কার গুণফল, 15 মানে কি, কেমন আর, স্মল আর ইন্টু এক্স, আর এক্স মানে রোধ সমান্তরালে যুক্ত করছি, ডিভাইড বাই আর প্লাস এক্স। তাহলে এবার বলো ক্যাপিটাল আর এর মান কত, 10 ইজ ইকুয়াল টু এই আর এর মান 15 ইন্টু এক্স, এখানে 15 প্লাস এক্স। তাহলে আসে কত, 15 10কে 150, 150 প্লাস হচ্ছে 10 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 15x। তাহলে এখান থেকে ওপাশে গেলে থাকে আমাদের 150 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 5x। 5 থেকে 5 কত, এটা কত 30 না। তাহলে এক্স এর মান হচ্ছে আমাদের 30 ওহম হলেই বৃষ্টি আমাদের সম্ভাবনা থাকবে। বলতে হবে ভাবে যে তৃতীয় বাহুতে, শোনো কেমি, তৃতীয় বাহুতে 30 ওহম মানে রোধ সমান্তরালে যুক্ত করলে, কার সঙ্গে সমান্তরালে, 15 সঙ্গে সমান্তরালে যুক্ত করলেই আমাদের বৃষ্টির সম্ভাবনা থাকবে। প্রথমটা শেষ, ক্লিয়ার? তুমি একটু জাস্টিফাই করতে পারো। দেখো 15 আর 30-এর তুল্য কত আসে, গুণফল বা যোগফল না, গুণফল কত আমাদের 30 গুণন 15 আর যোগফল হচ্ছে 45। 15 একে 15, 3 15 45, 3 একে 3, 3 10 30, এই যে 10 10 আসছে। ক্লিয়ার? এগুলো কিন্তু মুখে মুখে লাগবে, ভার্সিটি পরীক্ষা মুখে মুখে এমসিকিউ দিবে গেলেন, তখন কী করবা, গালালি করবো পরীক্ষা রুম থেকে, না ভাই শিখাইছিল। দেখো এডমিশনের জিনিস এখানেই শেষ। এবার আসো তোমাদেরকে বলি, এবার আসি 2 নম্বরটাতে। কত নম্বর বলছিল এবার, কত নম্বর বাহু, চতুর্থ। তাহলে এবার আমাকে যে কাজটা করতে হবে, পি বাই কিউ। তাহলে বলো একবারে করলাম, পি এর মান ফিক্সড তাই থাকবে, তারপর কিউ ঠিক, আরও এবার ঠিক। এবার কাস্টমাইজ করবো কোথায়, এই যে 20-এ মানে এখানে আমাদের এস। তাহলে এখান থেকে কাটাকাটি করলে আমাদের এস ইজ ইকুয়াল টু আসে কত, এটা 150, আরে 15 10কে 150 ডিভাইড বাই 5, তাহলে কত আসে, এটা 30 ওহম লাগবে। 30 ওহম আসে কত, 20, বাড়াবা না কমাবা, কত মানের, এই তো শেষ, মুখে মুখে। কেমন সিরিনা সমান্তরাল, এই জেমসি করছো তুমি, মুখে মুখে শেষ, বুঝলে? এখন প্র্যাকটিস করতে হবে ভাই, বাসায় গিয়ে তোমার খাতা কলম রাখি, ফিজিক্সটি বাদ। আজকে আসছো ক্লাসে, সামনের দিন আবার ক্লাসে কী পড়ছো, কিছু পড়ে নেই ভাই, তো শেখাচ্ছে তোমাদের ধর্মগুলো হচ্ছে এইটা, এই জন্য পরীক্ষা নিলে পরীক্ষা পারো না, মূল সত্য এইটা। 3 নম্বরে আসো, 3 নম্বরে কত বাহুতে এবার, দ্বিতীয়। তো
তো আশা করি এটাও পারবা। কেমনে করবা এটা, কেমনে করবা বলো একটু দেখি, কেমনে কি করো, দ্বিতীয়টা কেমনে আসবে বলো। তাহলে এই যে পি থাকলো, পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস নাকি। তাহলে এবার কোথায় রাখা লাগবে দ্বিতীয়তে, পি এর মান কত 5, কিউয়ের জায়গায় কিউ থাকবে, আর এর জায়গায় 15, এবার 20। কাস্টমাইজ করবো কোন জায়গায় এবার, এই যে 10-এ। তাহলে এবার এখান থেকে আমাদের আসে যেটা কিউ ইজ ইকুয়াল টু আসতেছে 5 কে 5 3 5 15। তাহলে এবার আমাদের কিউ সমান আসে আমাদের কত আসে 20/3। তার মানে কিউ এর মান কত আসে 6.67 এত ওহম আসে কত। তাহলে কি করতে হবে, কমাইতে হবে, লাগবে 6.67 আসে 10। তার মানে সমান্তরালে না, সমান্তরালে তুল্য কত হওয়া লাগবে, তুল্য হওয়া লাগবে এইটা মানে একবারে করি আমি 6.67 ইজ ইকুয়াল, এটা তুল্যটা কার কার তুল্য 10 আর এক্সের। তাই 10x ডিভাইড বাই 10 প্লাস এক্স, আর গুণ করলে কত 66.7 প্লাস 6.67x ইজ ইকুয়াল টু 10x। এই কত আসে মান ইয়া করলে 66.7 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের বিয়োগ করলে কত আসে 3.33 এত এক্স। তাহলে এখান থেকে এক্স কত আসে কত 20.01 এত ওহম। বুঝলে কথা বলেন, দেখো কত সোজা না এগুলেন। তো তুমি যখন প্র্যাকটিস করে একবার মানে শেষ করার পর তুমি যখন প্র্যাকটিস করো ভাই তোমার কাছে অনেক বেশি স্মুথ হবে। প্রথমটা কি করে দেওয়া লাগবে আশা করি না, তো আমাদের লাস্টের এসে ভগ্নাংশ বের হচ্ছে যার ফলে এরকমটা লাগতেছে। পড়াশোনা করো, আজকে শেষ করলাম এটা এ পর্যন্তই। শোনো তারেক ভাই পড়াশোনা করো, পড়াশোনার বিকল্প নাই তো। আরে ভাই এই তোমাদের একটু বলি ইমরান শোনো 1 মিনিট